অনেক দেরিতে হলেও বাংলাদেশের মানুষ আজ থেকে 1 বছর আগে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছিল। যদিও আমি মনে করি স্বৈরশাসনের গেটওয়ে ছিল 111 পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে ধারাবাহিকভাবে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তার করেছে, এগুলো করার মধ্য দিয়ে একটি সরকার স্বৈরশাসকের খেতাব পেয়েছে, কুখ্যাতি পেয়েছে। কিন্তু এই বিষয়গুলো, এই অন্যায়গুলো, এই বৈষম্যগুলো, এই নির্যাতনগুলো কাদের উপর চাপিয়েছে? এগুলো চাপিয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপরে। অর্থাৎ একটি সরকার স্বৈরশাসক হওয়ার জন্য যে অন্যায়গুলো করা দরকার হয়, প্রতিটি অন্যায় ইমপ্লিমেন্ট করেছে বিএনপি নেতাকর্মীদের উপরে। আর বিএনপি নেতাকর্মীরা অন্যায় সহ্য করে, গুম সহ্য করে, প্রতিটি ঝুঁকির মুখোমুখি হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। যে আন্দোলনের ধারাবাহিক নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। কোনো সরকার 1 মাসের মধ্যে স্বৈরশাসকও হয়ে যায় না, এবং 1 মাসের মধ্যে পৃথিবীর কোথাও বিপ্লব হয় না। কেউ যদি মনে করে যে 1 মাসের মধ্যে সরকার স্বৈরশাসক হয়ে গিয়েছিল এবং 1 মাসের মধ্যেই গণ অভ্যুত্থান সংগঠিত করে ফেলেছে, এটি একটি ভুল ধারণা। বুঝতে হবে তাদের বুঝার অনেক ভুল রয়েছে। যাই হোক, সর্বোপরি আমরা চেয়েছিলাম যে কোনো মূল্যে স্বৈরশাসকের বিদায় হোক এবং একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত সরকার আসুক। কিন্তু আমরা এখন লক্ষ্য করলাম যে নির্বাচন নিয়ে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ নির্বাচনকে সংস্কার মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, কেউ নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। এর পূর্বেও আওয়ামী ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা লক্ষ্য করেছি যে গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। আসলে গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন, ন্যায় বিচার, সংস্কার কোনোটি একটি পরিপন্থী নয়, বরং একটি জনকল্যাণকর রাষ্ট্রে প্রতিটি একটি চলমান প্রক্রিয়ার উপাদান মাত্র, এবং এগুলো অপরিহার্য অংশ আমি মনে করি। তবে আপনারা লক্ষ্য করেছেন আগামী দিন রাষ্ট্র কাঠামো কেমন হবে। ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং রাষ্ট্রের সেবা কী করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তার জন্য তিনি ইতিমধ্যেই অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছেন 31 দফায়। অর্থাৎ বাংলাদেশের যে কোনো মানুষ যদি মনে করে এর চেয়ে আরও কোনো ভালো প্রস্তাব থাকতে পারে, সে প্রস্তাব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আপনি নিজেই বুঝবেন, একটি নদীর উপরে একসময় সাঁকো ছিল, সেখানে কালভার্ট হয়েছে। এখন সময়ের প্রয়োজনে নদীর তলদেশ দিয়ে কিন্তু টানেল হয়েছে। প্রযুক্তির উৎকর্ষতার কারণে ভবিষ্যতে টানেলের পরিবর্তে অন্য কিছুও হতে পারে। অর্থাৎ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। এই আজকের প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আমরা যে কোনো উন্নতি বা উন্নয়নকে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা মনে করি যে স্বল্পতম সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়া সম্ভব। শুধু নির্বাচনকে সুষ্ঠু এবং স্বচ্ছ গ্রহণযোগ্য করার জন্য যে সংস্কারটুকু দরকার, ওটুকু হচ্ছে এই মুহূর্তে অপরিহার্য। অন্যান্য সংস্কার তো চলমান প্রক্রিয়া, এবং আজকে নির্বাচনের জন্য আপনি যে সংস্কার করবেন, সেই সংস্কারটুকু পরবর্তী কোনো এক নির্বাচনের সময় আবার নতুন করে করা লাগতে পারে। এই জন্য একটিকে একটির মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আপনি নিজেও যদি চিন্তা করেন, আপনি বুঝবেন যে আগে রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তিটা ঠিক হওয়া দরকার, ঠিক না? জনগণের প্রত্যক্ষ ভোটে স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি একটি সরকার গঠিত হয়, সে সরকারের অধীনে অন্যান্য যে সকল নির্বাচন, যে সকল সংস্কার বা যে সকল কর্মকাণ্ড থাকবে, সেগুলো একটি কনক্রিট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। রাষ্ট্রের যে কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সক্ষমতা দরকার, তার জন্য একটি সরকার দরকার। যে সরকারটি জনবান্ধব সরকার হবে, যে সরকারটি মানুষের ভালোবাসার ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত হবে। এর জন্য আমার মনে হয় যে আগে রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য এবং সরকারের ওই সক্ষমতা বাড়ানোর জন্য আগে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন এবং জনবান্ধব সরকার প্রয়োজন।